আদিরা, তুই শিওর তুই নিজের বিয়ের দিন নিজেকে কিডন্যাপ করবি? মানে একটা বাজির জন্য তুই এই কাজটা করবি? তোর কি মনে হচ্ছে এখানে জোকসের কম্পিটিশন হচ্ছে আর আমি জোকস শোনাচ্ছি? সব কথার উল্টা জবাব দিস কেন? মনে হচ্ছে না পাগলামিটা বেশি হচ্ছে? শুন, বরপক্ষ আসার আগে আমাকে কিডন্যাপ করবি? আমি কোনো মতেই বিয়ে করব না। আদিরা আজ অব্দি কোনো বাজি হারেনি, এটাও না। তুই আঙ্কেলকে বল একবার। তুই চুপচাপ থাক, যা বললাম কর। তো টাকা আমি দিয়ে দিব যত লাগে। তুই কোনো মতে খালি বিয়ের সময়টা পার করাই দিবি কিডন্যাপ করে। আর শুন, টাকা চাবি 10 লক্ষ। আমার একটু দামও তো আছে। কথাটা বলে ফোনটা রেখে দিলাম। কাল আমার বিয়ে, কিন্তু এই বিয়ে তো আমি হতে দিব না, কোনো মতেই নয়। কারণ একটাই, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। কি ভাবছেন প্রেমিকের জন্য এমনটা? একদম না। মূল কারণ হলো আমি আমার হবু বর সরি বিয়ে ভাঙলে তো আর উনি আমার হবু বড় থাকবেন না, তার সাথেই বাজি আমার। আমি জানি উনি বাজি কেন ধরেছেন, আসলে উনিও বিয়েতে রাজি না। তার নাম আয়ন, নাহিয়ান আহমেদ আয়ন। বিয়ের রাতে প্ল্যান মাফিক পুরোটাই বুঝিয়ে দিয়েছি বান্ধবীকে। আমি প্রায় নিশ্চিত বিয়েটা হচ্ছে না। তবুও কেন জানি মনে হচ্ছে রিয়া আমাকে কিডন্যাপ করবে না। কয়েকবার কল দিচ্ছি, ও বলল আসতে সমস্যা নেই। বরপক্ষ এসে গেছে। বাইরে হইচই। ভয় লাগছে এবার প্রিয়া কই। কল দিচ্ছি, ফোন বন্ধ। আজব, ফোন কেন বন্ধ থাকবে? প্রিয়া কি তবে বেমানি করলো আমার সাথে? ইচ্ছা হচ্ছে নিজের মাথার চুল টেনে ছিঁড়ে ফেলি, তবে সে সুযোগ নেই। পাত্রীর পাশে বহুত মানুষ, মানে আমার পাশেই আর কি। পাত্রপক্ষের লোকজন একটু পরপর এসে দেখে যাচ্ছে সব ঠিকঠাক কিনা। পালানোরও সুযোগ নেই। প্রিয়া তোরে সামনে পাইলে যে কি করতাম আমি। আমার আকাশে মেঘ জমেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে না, জমে বরফ হয়ে গেছে। জীবনের প্রথম কোনো বাজিতে হাঁটতে চলেছি আমি, তাও আবার একটা ছেলের কাছে। মান সম্মানের লবণ পানি হয়ে গেল একেবারে। লবণ পানি কি? পানিতে লবণ ফেললে যেমন গলে যায়, লবণের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, তেমনি আমার মান সম্মানেরও 12টা বাজিয়ে দিল রিয়া। ছেলেটার দিকে তাকালাম। অনিচ্ছা সত্ত্বেও সে বিয়েটা করছে বাজি ধরে। আমি বুঝিয়ে বললে হয়তো বিয়েটাই হতো না। মাঝে মাঝে এমন সব কাজ করি যে করে নিজেকেই পস্তাতে হয়। ছেলেটা হাসি মুখেই কবুল বলে দিল। আমি দাঁতে দাঁত চেপেও কান্না আটকাতে পারলাম না। সবাই সান্ত্বনা দিল, দুদিন পর তো আসবেই, এ বাড়ি একেবারে তো যাচ্ছ না। আরে বাল, এদের কিভাবে বুঝাবো আমি কেন কাঁদছি? ছেলেটা হাসছে। ছেলেদের হাসি নাকি কঠিন হয়? এই ছেলের হাসি কঠিন না, তবে আমার কাছে জঘন্য লাগছে। পাশাপাশি বসে আছি গাড়িতে, কড়া পারফিউম আমারটা চাইতেও করা। মাথা ঝিমঝিম করতেছে। আমি জ্ঞান হারালাম মনে হলো। কয়েক সেকেন্ড ভাবারও সময় পেলাম না কি হয়েছে। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম বন্ধ একটা রুমে। অন্ধকার, বিদঘুটে একটা রুম। পাশে বসে কেউ একজন সিগারেট টানছে। আমি কথা বলার চেষ্টা করলাম, মুখে কিছু একটা লাগানো শব্দ করতে পারলাম না। নড়াচড়া করারও সুযোগ নেই, হাত পা বাঁধা। মেঝেতে এক কোণে পড়ে আছি। কিডন্যাপ করলো নাকি কেউ? বাল্ব জ্বললো, আমি লোকটাকে দেখলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। কিছুক্ষণ জিম মেরে পড়ে রইলাম, হঠাৎ ফোন বেজে উঠল। রিয়া, তুই এত বড় বেইমানি? আমি একা না, তোর স্বামীও আছে এতে। মানে? শুনে নে তার কাছেই। আচ্ছা রাখছি। তারা শুন। হ্যালো। ওই তাকিয়ে দেখি ফোন কেটে দিয়েছে। আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম আমার স্বামীর দিকে। আপনি নিজেই না বিয়েতে রাজি ছিলেন না, এসব নাটক কি? হ্যাঁ। ও বুঝছি মেয়ে দেখছেন, পাগল হয়ে গেছেন না? বেয়াদব লোক বললাম, আমার বিয়ে করার ইচ্ছা নাই, তারপরেও এমনটা। শয়তান মানুষ একটা। আপনার মতো লোককে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করছে আপনাদের বাড়ির বেলকনি থেকে আপনাকে ধাক্কা মারি।
সামনে দাঁড়ানো লোকটা কোনো জবাব না দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বেলকনির দিকে নিয়ে গেল। আপনি আমাকে ধরেছেন কেন? দূরে থাকুন বুঝছেন। এই বিয়ে জোর করে হয়েছে এটা আমি মানি না। কি তরস হয় না? মেয়ে সামনে বলে পুরুষত্ব বেরিয়ে আসছে। সরুন। লোকটা আমার মুখ চেপে ধরল। এত কথা বলেন কেন? হ্যাঁ বলবো না মানে? লোকটা হঠাৎ আমাকে ধাক্কা দিল। এবার কি আমি মরে যাব? না। লোকটা আমার হাত ধরল। প্লিজ ছাড়বেন না। আমি মরে গেলে আমার আম্মু আব্বুর কি হবে? আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার কি হবে? ওদের কথা বাদ আমার নাতি নাতনির কি হবে? আয়ন না হেসে পারল না। শুনেন, কারো উপর কোনো ইন্টারেস্ট আমার নেই। আপনি পালালে আমাকে আরেকজনের সাথে বিয়ে দিত। প্রথমে ইন্টারেস্ট ছিল না আপনার উপর, পরে আমি আপনাকে ভালোবেসে ফেললাম। এই জন্যই এত কিছু। আমি চোখ বড় বড় করে আয়নের দিকে তাকালাম। হঠাৎ তিনি হো হো করে হেসে উঠলেন। এরকম কিছুই নাই। আপনাকে বিয়ে না করলে অন্য কারো সাথে বিয়ে দিত, আর বাবা সন্দেহ করেই ফেলেছিল আমি এমন কিছু করব। গতকাল 2-4টা মার মেরে আমার মাথা ঠিক করছে। চিন্তা করিয়েন না, ডিভোর্স লেটার পেয়ে যাবেন। কোনো সমস্যা হবে না। তার মানে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? কেন, প্রেমে পড়ে গেছেন নাকি? এটা বলে আয়ন আবার হো হো করে হেসে উঠল। না তা না। কি জানি কেউ প্রেমে পড়বে না আমার। যান শুয়ে পড়ুন। ফিল্ম দেখছেন না? আপনি বিছানায়, আমি সোফায় এখন। হা হা। হাসতে হাসতে এক মুহূর্তে আয়ন কেঁদে উঠল। আজও উনি পাগল নাকি? আমার জীবন কেমন হয়ে যাচ্ছে নাকি? আমি বিয়ের শাড়ি চেঞ্জ করে নিলাম। বেরিয়ে দেখি আয়ন ঘরে নেই। কই গেল উনি? বেলকনিতে গিয়ে দেখি উনি নেশাজাতীয় জিনিসের দোকান লাগিয়ে দিছেন। আপনি এসবও খান? আমি? হ্যাঁ। তিনি কথার গুরুত্ব না দিয়ে সিগারেটে মুখ দিলেন, আর কি জানি গ্লাসে নিয়ে খেতে লাগলেন। নিশ্চয়ই মদ হবে। আমার সিগারেটের গন্ধ পছন্দ না। এসব খাইয়েন না প্লিজ, ভালো না। তুই আমাকে বলার কে? আয়ন হুঙ্কার দিয়ে বলল। তার হঠাৎ এমন ব্যবহারে ভয় পেয়ে গেলাম। থতমত খেয়ে গেলাম। কিছুটা সময় পর আয়ন স্বাভাবিক হয়ে বলল, কিছু হয় না, আমার অভ্যাস আছে। তুমিও খাও, আসো একসাথে খাই, অনেক মজা হবে। না না। লোকটা পুরোই অস্বাভাবিক। আরে নেও তো। আয়ন উঠে এসে জোর করে আমাকে আগে গ্লাসের জিনিসগুলো করে সিগারেট খাইয়ে দিল। ওরে বাবারে! এটুকু বলে আদিরা জ্ঞান হারালো। আয়ন হেসে দিল। এটুকুতেই জ্ঞান হারা? সামনে কি কি হবে ম্যাডাম তোমার? আয়ন আদিরাকে বিছানায় শুইয়ে দিল। আবার বেলকনিতে গেল সে। সিগারেট হাতে নিল। আজ তার কিছু ভালো লাগছে না। না খেয়েই উঠে গেল আয়ন। আজ শুয়ে পড়ল। ভাবছে আজ যা করলো তা কি ঠিক? জানি না কি হবে। আয়ন ঘুম থেকে উঠে দেখে সে কিডন্যাপ হয়ে বসে আছে। বিয়ের পরের দিনই ভোর কিডন্যাপ, বিষয়টা নিশ্চয়ই নিউজে যাওয়ার মতো। আয়নের হাত পা ও মুখ বাঁধা জায়গাটা অচেনা। কি আয়ন সাহেব, আমাকে ধোকা দেওয়ার ফলটা কেমন লাগছে? চিটিং করে তো বিয়ে করলেনি, বা আহাম্মক নেশাখোর। এখন দেখেন আমাকে চিটিং করে বিয়ে করার মজা। কংগ্রাটস আপনাকে, আমি কিডন্যাপ করেছি। আয়ন কিছু বলার চেষ্টা করেও পারল না। কি কিছু বলার আছে নাকি? সো স্যাড মিস্টার আয়ন। আমার সাথে চিটিং করে বিয়ে করাটাই আপনার ভুল ছিল। আমি অনেক ভালো মানুষ, তাই আপনাকে মারার আগে চান্স। আমি কথাটা বলে আয়নের মুখের বাঁধন খুলে দিলাম। আদিরা বাঁধন খুলেন। এসব একদম ভালো হচ্ছে না। আমি তো ভাবতে। আপনি ভাবতেই পারছেন না, বুঝছি। আমি। আপনি আমার পুরো লাইফটা বরবাদ করলেন। বিয়েটা কেন করলেন? বলিনি আপনাকে আমার লাইফে বিয়ে জাতীয় জিনিসে এখন জোড়ানোর একদম ইচ্ছে নেই। বিয়ে তো করতেই হতো একজনকে। সেই একজন আমি হলে সমস্যা কি? অনেক সমস্যা। হা হা হা। আয়ন হেসে ফেলল। হাসছেন কেন? তার হাসি দেখে আমি অবাক হয়ে গেলাম।
এমন অবস্থায় কেউ হাসতে পারে আমার জানা ছিল না। অবাক হচ্ছ? আমি নিজের ইচ্ছায় কিডন্যাপ হয়েছি। কাল আমি খুব কম নেশা করছি। তুমি ভেবেছিলে নেশার ঘরে মানুষ অনেক কিছু করে, তাই আমাকে এখানে এনেছিলে, তাই না? ম্যাম, আমি নেশায় আসক্ত এত সহজে কাবু হয় না। আসলে আমারও খুব ইচ্ছে করছিল দেখার তুমি কি করতে পারো। আমি জানি কেন বিয়ে করতে চাচ্ছিলে না। আমি ভুল না হলে কারণটা তোমার বান্ধবী মায়েরাই। কার কথা বলছেন? কথাটা বলে কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরল। তুমি জানো আমি কার কথা বলছি? তাও জানতে চাচ্ছ? বলাই যায়। হেয়ার কথা বলছি আমি। কথাটা বলে আয়ান বাঁধনটা খুলে ফেলল। অবাক হয়ে তাকিয়ে আছি। আয়ান আমার সোজা এসে দাঁড়ালো। মিস পিচ্ছি, হ্যাঁ জানি বিয়ে করতে চাওনি, কারণ কয়েকটা তোমার পার্সোনাল, আবার কয়েকটা অন্য প্রেম টাইপ ফান্ডা নাই, আমি জানি। আমার যেই ফান্ডাই হোক, কথা ছিল বিয়ে হবে না। আপনার তো নিজেরও বিয়ের ইচ্ছা ছিল না। এমন কেন? হেয়ার সাথে যা করছেন তাকে আমার সাথেও করতে চান? পিচ্ছি বড্ড বেশি বলো। হা হা হা। আপনি একটা সাইকো। আই নো। কেন আমার জীবন নষ্ট করলেন? বাড়ি চলো, রাস্তায় বলবো। যদিও এখান থেকে আমার বাড়ি খুব কাছে। এই জায়গাটাও চিনেন? ও চিনারি কথা হেয়ার সাথে যা করছেন তা জানার পর তো আপনার কর্মকাণ্ড সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা হয়েছে। আয়ান কোনো কথা না বলে আদিরার হাতটা জোরে ধরে আদিরার পিঠের কাছে নিয়ে গেল। আহ, লাগছে খুব। লাগারই কথা। আমি জানি বিয়ে করতে না, কিন্তু কি করি বলো, কাউকে বিয়ে করতেই হতো। ইউনো আমি সব জায়গায় বেস্ট হলেও বাবার সামনে পাই না। অন্য কোনো মেয়ের চেয়ে তোমার স্টাইলে ইমপ্রেস হলাম। ছবি এটা তোমাকেই করলাম। সাথে তোমার ফ্রেন্ডটারও অনেক হেল্প নিয়েছি। মেয়েটা ভালো, ভাবতেছি ওকেও। শাট আপ। আপনার মনটাই কালো। হিয়ার সাথে যা করছেন তা জানার পর তো কিছু বলার নাই। এটুকু বলে বেরিয়ে আসছিলাম। হিয়ার সাথে আমি কিছুই করিনি। বললেন আর মেনে নিব না? মানো, হা হা। এটা বলে আয়ান একটা সিগারেট বের করে জ্বালালো। সেটা মুখে নিল। মানুষের অভ্যাস তার ব্যক্তিত্ব প্রমাণ করে। সিগারেট খাইয়েন না, খারাপ অভ্যাস। আমাকে তো ঘৃণা করো, এত কেয়ার কেন? এত কেয়ার করো না গো, প্রেমে পড়ে যাব। নাটক বন্ধ করেন। আয়নের চোখ মুখে রাগ ফুটে উঠল। খুব জোরে আদিরাকে দেয়ালের দিকে ধাক্কা দিল। দেয়ালটা কাছে হওয়ায় আদিরা খুব বেশি একটা ব্যথা পেল না। বেশি কথা আমিও পছন্দ করি না। আমাকে এভাবে আঘাত করলেন। সত্যিই সিগারেট খুব খারাপ। এমনকি কালকের জিনিসগুলোও খারাপ, এসব খাই না। চোখে পানি চলে আসলো। কখনো কেউ এমন ব্যবহার আমার সাথে করেনি, তাই। আয়ান আদিরার চোখে পানি দেখে একটু শান্ত হলো। আমাকে কিছু বলতে এসো না, আরো কষ্ট পাবা। আমার কিন্তু কাঁদাতে খুব ভালো লাগে। যেন এমন কথা অনেকে বলেছে, কিন্তু কেন জানি তোমার কথায় আজ একটু মায়া লাগলো। হয়তো তোমার চেহারায় মায়া না হলে জানি না, কিন্তু পিছিয়ে আমি কারো কথা শুনি না। সিগারেট আমার ভালোবাসা। আয়ান কথাগুলো বলে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি। লোকটা কি কিছুই বুঝতেছি না। আমার সাথে এমন হচ্ছে কেন? স্বামী স্ত্রী তো একে অপরের পরিপূরক। এই লোক আমার পরিপূরক কিভাবে? আমাকে কি সত্যি এনার সাথে সংসার করতে হবে? কেন জীবনটা এমন? ভাবনায় ছেদ পড়ল। আয়ান আবার সেই ঘরে এসে বলল, সাথে যাবা নাকি ছেড়ে যাব? এই সকালে কিন্তু জায়গাটা ভালো না। যদিও ভোরে কেউ দেখে না, কিন্তু সকালে তো থাকবেই কেউ না কেউ। একা মেয়ে, অনেক কিছু হতে পারে। কথা না বলে আয়নের পিছু পিছু গেলাম। আয়নের বাড়িটা আমি দেখিনি আগে, রাতেও ভালো করে দেখিনি। জায়গাটা চিনলেও আয়ন সাথে না আসলে তার বাড়ি চিনতে পারতাম না। আয়নদের বাড়িতে লোক সংখ্যা খুব কম। আয়নের মা মারা গিয়েছেন আয়ন ছোট থাকতে। আয়ন তার বাবার দ্বিতীয় সন্তান।
তার বাবার আরেকটা সন্তান আছে, মেয়ে, কিন্তু বিয়েতে তাকে দেখিনি। যদিও বিয়ের কোনো কিছুতেই বেশি গুরুত্ব দেইনি, কারণ ইচ্ছে ছিল না। বাড়িতে ঢুকতেই, কই গেছিলেন ভাইজান? রাহেলা আয়নের বাসায় কাজ করে। তোকে বলতে হবে। আয়ন কিছুটা জোরে বলল। না, মাফ কইরেন। বকছেন কেন ওকে? আমি এমনি, রুমে আসো। আমি চুপচাপ পিছু পিছু গেলাম। লোকটার কিছুই বুঝছি না, কখনো এমন কখনো আরেক রকম। ঘরে গিয়ে দেখি আয়ন কিছু একটা খাচ্ছে। কি খাচ্ছেন? সব কিছুর জবাব তো তোমার লাগবে না পিচ্ছি। ড্রাগ নাকি? হ্যাঁ। বা হাই কিউ লেভেল ভালো। আপনার মতো নেশাখোরের কাছে এমনটাই আশা করছিলাম। হুম, আশা করারই কথা। আমাকে ঘৃণা করারই কথা। হা। কথায় কথায় হাসবেন না। আচ্ছা। হা। দূর, কথা বলাই বেকার। কথাটা বলে চলে আসলাম। সেদিনই বৌভাতের আয়োজন করা হলো। সত্য হলেও আমি কাউকে চিনি না। সকালে আমি নিজের শ্বশুর মশাইকেও চিনতে পারিনি। ভেবেছিলাম বিয়ে হবে না, কিন্তু হলো। অনুষ্ঠানে পরিবারের সবাই এলো। রাগ হচ্ছিল রিয়ার ওপর, কিন্তু ও কোথাও নাই। ছোট বোন আসলো। আপু, বিয়ে তো হয়ে গেল। তুই কুপা। তোর জন্য হলো বিয়ে, আই হেঁটু তোরে মাইরালাম। নাটক কম করো। আমি কি করলাম? জানি না, বইন কষ্টে পড়ান ফাইকটা যায়। আমার লাইফে বহুত প্যারা হচ্ছে, কথা না বলে ভাগ। মানুষের ভালো চাওয়া ভুল। আমি গেলাম। ওরু চলে গেল। আমার পরিবারের সবাই চলে গেল। বাকিরাও চলে গেল। অনুষ্ঠানের শেষ হলো। কয়েকজন আত্মীয় আছে, এমন সময় সেখান থেকে হঠাৎ আয়ন রাগী মুখে আমাকে টানতে টানতে নিয়ে গেল। ভয়ে আমার অবস্থা খারাপ। কয়েকজন আত্মীয় তাকায় আছে। আয়ন, হাত ছাড়ুন, লাগছে আমার। আয়ন কথা বলল না, হাতও ছাড়ল না। চোখ মুখ শক্ত করে আরো জোরে চেপে ধরল। লোকটা এত রেগে আছে কেন? আমি আবার কি করলাম? আয়ন টানতে টানতে রুমে নিয়ে আসলো। এক ঝটকায় বিছানায় ফেলে দরজা আটকে দিল। কি করছেন আপনি? দরজা আটকালেন কেন? চুপ। চুপ কেন করব? বলুন, দরজা কেন বন্ধ করলেন? অন্য ছেলেদের সাথে এত কিসের কথা? আমি তোকে দাগ লাগিয়ে দিচ্ছি, আর কারো সাথে কথা বলতে ইচ্ছা করবে না। কথাটা বলি আয়ন আমার দিকে এগিয়ে এসে দুহাত চেপে ধরল। লোকটার শরীরে অনেক শক্তি। নড়াচড়া করেও কোনো লাভ হবে না, বুঝতে পারলাম। চোখ বন্ধ করে ফেললাম, কারণ লোকটা আজ আর ছাড়বে না আমাকে। হঠাৎ আয়ন থমকে গেল। কপালে একটা চুমু দিয়ে উঠে গেল। আমি অবাক হলাম, শুধু চুমু। লোকটার মনের ভিতর কখন কি চলে নিজেও জান না। একটা সিগারেট ধরিয়ে চলে গেল। এমন কেন লোকটা? আমি বা এসব কেন ভাবছি? বেঁচে গেছি, এটাই অনেক। সারাদিন আর তার দেখা পেলাম না। বেগুনিতে বসে আছি আয়নের চেয়ারটাতে। অন্ধকার নেমেছে সবে, পাখিরা যার যার বাসায় চলে গেছে। কয়েকটা বাদুর গাছের সরু ডালে পা উল্টে ঝুলে আছে। জোনাকি পোকারা কেবল বেরুচ্ছে টিপটিপ আলো জ্বালিয়ে। প্রথম সন্ধ্যায় অদ্ভুত প্রকৃতি দেখা যায়। কেউ ঘরে ফিরে, কেউ ঘর ছেড়ে বেরোয়। দ্বিতীয় সন্ধ্যা বোরিং লাগে, সময় কাটতে চায় না। লোকটা ঘরে ঢুকলো মনে হলো। আমি বাইরের দিকেই তাকিয়ে রইলাম। আয়ন পাশে এসে বলল, এক কাপ কফি বানান তো কড়া করে। আমি কফি বানিয়ে আনলাম। লোকটা সিগারেট খাচ্ছে এখনো। কফি সামনে রেখে বিছানায় গিয়ে বসলাম। আয়ন লোকটা এমন কেন বুঝি না, এক এক সময় এক এক রকম ব্যবহার করে সে। বিয়ে হয়েছে তার সাথে আমার, কিন্তু বিয়েটা কি টিকবে? আমি এই নেশাখোর ছেলেটার সাথে থাকতে পারবো না। অধৈর্য হয় না, যা চাও তা পাবেই। কয়েকটা দিন অপেক্ষা করো। আমিও অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা? মৃত্যুর। লোকটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। কি সব বলছে? তবে কিছুটা কষ্ট পেলাম তার কথায়। মরে কেন যাবে? আমার কি তাতে? আমি এই কারাগার থেকে মুক্তি চাই।
তুমিও মুক্তি পাবে পিচ্ছি। কয়েকটা দিন সময় দাও। আর সরি সকালের ঘটনার জন্য। আপনি সিগারেট খাবেন না? হা হা হা, সিগারেট কেন খাবো না? আমি বলেছি তাই খাবেন না, আর কোনো নেশাজাতীয় কিছুও খাবেন না, সব বন্ধ। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না পিচ্ছি, তুমি তোমাকে নিয়ে ভাবো। আমি আমাকে নিয়ে ভেবেছি, আপনাকে যা বলছি তা করেন। মাদক ছেড়ে দেন। জীবনটাকে গুছিয়ে নিন। হা হা হা, গোছানোর কিছু থাকলে তো গোছাবো। লোকটা সিগারেটে আরেকটা টান দিল। যতদূর বুঝলাম আয়ন বেশ ইমোশনাল। লুকিয়ে রাখে, তবে মাঝে মাঝে তার ইমোশনগুলা বেরোয়, আর তখন সব কষ্ট নিংড়ে নেওয়া রক্ত কথার মাধ্যমে বেরোয়। আমি কি লোকটাকে ভালো করতে পারি না? ভালোভাবে চিন্তা করলে লোকটা ততটাও খারাপ না। আয়নকে আর কোনো কিছু বললাম না। সে তার জগতে আছে, থাকুক। আচ্ছা, লোকটার কি ইচ্ছে করে না নতুন করে সব শুরু করতে? আমি কি দেখতে খারাপ নাকি ভালোবাসতে জানি না? বিয়েটা যদিও অনিচ্ছায় হয়েছে, তবে আয়নকে সুস্থ স্বাভাবিক করতে পারলে ছেলেটা অনেক ভালো। আমি ঘুমিয়ে গেলাম। মাঝরাতে ঘুম ভেঙেছে। পাশে আয়ন নেই। কোথায় গেল? লাইট জেলে দেখলাম মেঝেতে পড়ে আছে লোকটা। পাশে কি সব জিনিসপত্র? নেশাজাতীয় কিছু হবে নিশ্চয়। এছাড়া আর কি? পাশে একটা সুই পড়ে আছে। আঁতকে উঠলাম, এসবও করে? কিসের এত কষ্ট তার? কেন এগুলা করে? নিজের জীবনটা শেষ করতে যাচ্ছে। আয়ন ঢুলু ঢুলু ভাবে পড়ে আছে মেঝেতে। জীবনে প্রথম এতটা নেশায় আসক্ত মানুষকে দেখলাম। বিয়েটাকে মনে মনে মানি না, কিন্তু এতটাও। আয়নকে টানতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই উপরে তুলতে পারছিলাম না। বালিশ কাঁথা নিয়ে তার পাশেই শুয়ে পড়লাম। বাঙালি মেয়েরা আর যাই হোক, যেমন বিয়ে হোক, স্বামীকে একা ছাড়ে না। আয়নের গায়ে কাঁথা দিয়ে নিজেও শুয়ে পড়লাম। সকালে আয়ন দেখে আদিরা তার বুকে, কিছুটা অবাক হলো সে। আদিরার চুলগুলো মুখে পড়ছিল। ছড়িয়ে দিল আয়ন। মায়া জড়াচ্ছ কেন রে? আমার উপর মায়া কাজ করে না পিচ্ছি। থাকতে বড্ড ইচ্ছে হয় মাঝে মাঝে, কিন্তু আমি তো একটা আবর্জনা মাত্র। থাকাটা যে বড্ড দেয়। হঠাৎ আদিরার ঘুম ভেঙে গেল। নিজেকে আয়নের বুকে দেখে সরে গেল। সরি মি। আয়ন, আসলে আপনি নেশা করেছিলেন। সরি, নেশা বললে ভুল হবে, ড্রাগ নিছিলেন। আপনাকে উঠাতে পারছিলাম না, তাই নিজেও পাশে শুয়ে পড়ছি। হা হা, সত্যি কি তাই নাকি সুযোগের সৎ ব্যবহার করতেছিলে? মানে? মানে কি আর ভাবছো যেমনই হোক বিয়ে বিয়ে এখন কিছু করলে সম্পত্তিতে ভাগ পাবা? ছি মি। আয়ন, এতটা খারাপ চিন্তা আপনার জানা ছিল না। আমার আপনার উপরও কোনো ইন্টারেস্ট নাই, আপনার কোনো কিছুর উপরও। না হওয়াই ভালো। মায়া কষ্ট দেয় দীর্ঘস্থায়ী। আমি তো ক্ষণস্থায়ী, কি দরকার মায়া বাড়ানোর? আয়নের কথা মাথায় ঢুকলো না বেশি। কিন্তু একটা জিনিস বুঝলাম, তার জীবনে একাকিত্ব একটু বেশি। সবকিছুর কারণ আমাকে জানতেই হবে, আর ঠিকও করতে হবে। আদিরা আয়নের হাত থেকে ইনজেকশনটা ফেলে দিল। আয়ন চোখ লাল করে আদিরার দিকে তাকালো। কিছু না বলেই আদিরার গালে একটা চড় মেরে দিল। মারুন আমাকে। আর কি পারেন এসব নেশা করা আর রাগ দেখানো ছাড়া? এসব জিনিস শুধু একটা জীবন না, একটা পরিবার নষ্ট করেনি। আয়ন। গালে হাত দিয়ে কান্না জড়ানো চোখে আয়নকে বললাম, তাতে তোমার কি? হ্যাঁ, আমার টাকায় আমি নেশা করব না বিষ খাবো, বরাবরই আমার ব্যাপার। আয়নের কথা শেষ হওয়ার সাথে সাথে আয়নের দুগালে দুইটা চড় মেরে দিলাম। আয়ন এটা ভাবতে পারেনি। মি। আয়ন, আমি ছেড়ে দেওয়ার মেয়ে না। থাপ্পড় আপনি মেরেছেন মেনে নিতাম যদি ভুল আমার থাকতো, কিন্তু আপনি এসব খেয়ে নিজের জীবন শেষ করতে পারবেন না। যেভাবেই হোক না কেন আমি আপনার স্ত্রী, এবং আমি চাই না আমি কম বয়সে স্বামী হারা হই। নেক্সট টাইম এসব আর খাবেন না। যদি খান আমি জানি আপনার সাথে কি করতে হবে। আদিরা জোরে হেঁটে চলে গেল। আয়ন হাসতে লাগলো। আজ ওর খুব ভালো লাগতেছে। এই শাসনের যে অনেক বেশি অভাব ছিল তার জীবনে। তাহলে কি তোমাদেরই পরিপূর্ণ আমার জীবন? হয়তো।
কথাগুলো ভাবতে ভাবতে আয়ান সেখানেই বসে পড়ল। আয়ান নেশা ধরার পিছনে দেয় তার বাবা মা। দুজনেই চিরকাল ব্যস্ত থাকত। তারপর জীবনে ভালোবাসা নিয়ে এসেছিল একজন, সেও চলে যায়। তারপর থেকেই আয়ান কেমন যেন হয়ে যায়। এভাবেই নেশার মাঝে আয়ানের চলে আসা। মি আয়ান আমার এক ফ্রেন্ড আত্মহত্যা করেও দেখেছিল। আয়ান একা বসেছিল, তাই প্রশ্নটা করলাম, ও এখন কি অবস্থা? এখন ভালো একটু, ও আবার হয়তো এমন করবে। আমাকে এসব বলার কারণ? আরে সাজেশন চাচ্ছি আমি আপনার কাছে, বুঝেন না? আমার মতো মানুষের কাছে সাজেশন? হা হা, হাসবেন না, হেয়ালি করবেন না। উত্তর চাইছি, উত্তর দেন। আপনার কাছে যাব না তো কার কাছে যাব? আপনি স্বামী, আপনি আপন, আপনার কাছে যাওয়াটাই স্বাভাবিক। আপন বললে হেয়ালি বন্ধ, সাজেশন দেন। হেয়ালি কই করি? আচ্ছা ওকে বলো, আত্মহত্যা আর মৃত্যু কিন্তু সবকিছুর সমাধান না। মৃত্যু হয়তো সাময়িক কষ্ট থেকে মুক্তি দিবে, কিন্তু সব শেষ করে দিবে। তার পরিবারও শেষে কষ্ট পাবে, এটাই বোঝাও। তাহলে নিজে কেন মানেন না? মানে, নেশা করে নিজেকে শেষ করাও আত্মহত্যার মাঝেই পড়ে। আপনার সাথেও তো আমার জীবন জড়িয়ে, আপনার বাবা মায়েরও। তুমি কি মায়া দেখাচ্ছ? যাই ভাবেন, কিন্তু আপনার সাথে আমার জীবন জড়িয়ে, এটা সত্যি। হাহা, জানতাম না কেউ আমাকে নিজের জীবনের অংশ ভাবতে পারে। ভাবেননি ভালো, এখন ভাবেন সমস্যা কি? হাহা, ভালো লাগলো, খুব ভালো। হাহা, পাগলামি কমান। কিছু খাবেন? না, কমবেও না এ পাগলামি। কমবে। রান্নাঘরে যেতেই আয়ানের মায়ের সাথে দেখা। কিছু স্বাভাবিক কথা বলতে লাগলো। কথার এক মুহূর্তে প্রশ্ন করলাম, মা, আয়ানের জীবনে কি খুব কষ্টের কিছু হয়েছে? না, এমন কিছু তো হয়নি। কেন মা, কিছু হয়েছে? না, কিছু না। আয়ানের জন্য কিছু বানাচ্ছিলাম, এমন সময় রহিমা খালা আসলেন। উনি এই বাড়িতে দীর্ঘকাল ধরে কাজ করে আসছেন। আরে মা, তুমি এখানে কেন? কেন খালা? নয়া বউ এখনই রান্না কইরা কি করবা? আয়ান বাবার কাছে যাও। জানো মা, আজকাল ওই স্বাভাবিক হয়ে যাইতেছে। কিভাবে বুঝলেন? আগে রোজ রাগারাগি করতো, জিনিস ভাঙতো, আজকাল আর ভাঙে না। উনার এই ব্যবহার কবে থেকে? কি জানি বাপু। একা একা থাকতো, বাবা মা ব্যস্ত থাকতো। ছোটবেলায় কাঁদতো, তারপর থেকেই জেদ করা শুরু। ধীরে ধীরে কেমন যেন হয়ে যায়। উনার বাবা মা বোঝায় না। নেশা যারে একবার ধরে মা, সে কি আর ঠিক হয় সহজে? কিন্তু আমি কইবার পারি, তুমিই পারবা ওরে ঠিক করতে। চেষ্টা চালাচ্ছি খালা। করো মা, আমার দোয়া তোমার লগে আছে। এখন যাও। সেদিন বিকেলে আয়ান রুমে বসেছিল। আপনার লজ্জা করে না? আমি, মানে, বাপের টাকায় খাচ্ছেন আর বউকেও খাওয়াচ্ছেন। তো তো মানে আমারে কেউ জিজ্ঞেস করলে কি বলবো? আমার জামাই বেকার। আমার কার আছে তো, তাও বাপের কিনা। মজা করিয়েন না, আমার দ্বারা ওসব হবে না। নাটক অফ করে আপনি কাল থেকে কাজে যাবেন। যদি না যাই তো আর কি, আমিও চলে যাব। মনে হলো আয়ন একটু আমার প্রতি ফুটবল, তাই এমন বললাম। ক কি? চলে যাব, টাটা বাই বাই করে আয়ান উঠে এসে আদিরাকে দেয়ালের সাথে আটকে ধরল। এত যাওয়ার তারা কেন? তারা নাই। একটা মেয়ের কাছে কতটা লজ্জার ব্যাপার, তার স্বামী কাজ করে না। হোক, তবু যাইতে পারবা না আমাকে রেখে? কেন যাব না? যাব আমি। বললাম না যাবা না। কোথাও যাইতে দিব না। আমি যাব। আয়ান কিছু না বলে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট আঁকড়ে ধরল। ঘটনাটার জন্য প্রস্তুত ছিলাম না। আমাকে ছেড়ে কোথাও যাইতে দিব না, এটা কি ছিল? আমার অধিকার। আয়ান হেসে বলল, আমারও তো তাহলে আপনার উপর অধিকার আছে। আমার কথা শুনেন না কেন? প্লিজ অফিসে যান। কি প্রথম অধিকার দেখাইলা? ঠিক আছে, যাব। আয়ানের এরকম ব্যবহারের কারণ বুঝলাম, কিন্তু সত্যি কি উনি ঠিক হয়ে যাবেন?
আয়ান ঠিকই কথা রাখলো। অবাক হলাম না, মন বলছিল তিনি শুনবেন আমার সব কথা। সকালে খাবার টেবিলে, বাবা আমি আজ থেকে অফিসে যেতে চাই। আয়নের এই কথাটা শুনে বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন। কি বললাম? বাবা প্রশ্ন করলেন। অফিস যাব। সবার মুখে হাসি ফুটে উঠল। আয়ন আর বাবা অফিসের উদ্দেশ্যে যাওয়ার পর, আমি জানতাম তুমি পারবা মা, এই নিয়েও এই চেইনটা তোমার জন্য। আয়নের মা বললেন, লাগবে না মা। কেন, কি হয়েছে? মা আপনার কাছে এসব চাই না। তাহলে কি নিবি? সময় আর ভালোবাসা আয়নের জন্য। মানে? ভালোবাসা তো আছেই, ভালোবাসা থাকলেও সময় নেই। আপনি কি জানেন আয়ন নেশা করে? মানে? আয়ন নেশা করে অনেক আগে থেকেই। কি হাজি ওর বাবাকে বলবো? কি লাভ? আপনারাই তো ওকে এমন বানিয়েছেন। শুধুই শাসন কি প্রয়োজন একজনের জীবনে? ভালোবাসারও প্রয়োজন। আয়নের ছোটবেলা থেকে যদি আপনারা একটু সময় তাকে দিতেন, সে একাকিত্বে ভুগত না। আজ আপনারা দেয় এমন অবস্থার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা দুজনেই তো ওর জন্যই, ওর ভবিষ্যতের জন্যই। ওনার ভবিষ্যৎ করতে গিয়ে আপনারা ওর বর্তমান ও ছেলেবেলা খারাপ করেছেন। সেদিন বিকেলে আয়ন আসতেই, তোর জন্য তোর পছন্দের খাবার বানিয়েছি, আয় তোকে নিজ হাতে খাইয়ে দেই। আয়নের মা তাকে বলল। আয়ন অনেকটা অবাক হলো, কিন্তু অনেক খুশি হলো। তার চোখে জল লক্ষ্য করলাম। খুশির জল, বুঝতেই পারছি। ঘরে এসে আয়ন আদিরাকে জড়িয়ে ধরল। আদিরা, আজ আমার অনেক খুশি লাগছে। ঘুম জানি। সেদিনের পর থেকে বাড়ির পরিবেশ ভিন্ন হয়ে যায়। সবার মাঝে একটা মায়া মমতার বাঁধন আবার তৈরি হয়। পরিবারকে পরিপূর্ণ হয় আয়নের বড় বোন বাড়িতে ঘুরতে আসায়। এখন সবার মাঝে মিল আছে। এত কিছুর পরও আয়ন নেশা পুরোপুরি ছাড়তে পারেনি। কয়েক মাস পর একদিন রাতে আয়ন এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আয়ন, আমি চলে যাচ্ছি। মানে? মানে আমি ডিভোর্স দিতে চাই আপনাকে। কি বলছো এটা তুমি আদিরা? যা শুনলেন। ভেবেছিলাম আয়ন রেগে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে আয়ন কেঁদে উঠল। আমার হাত ধরে বলল, প্লিজ আদিরা, আমাকে ছেড়ে যেও না। কি দরকার আমার? আমার জীবনের পরিপূর্ণতা যে তুমি। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? সমস্যা নাই তো আয়ন, সিগারেট আছে তো সিগারেট খাবেন। ওটা তো কষ্ট কমায় আপনার। কি বলছো আদিরা? আরে আয়ন সাহেব, বুঝলেন না? সিগারেট নেশা তো কষ্ট কমায়। যদিও এখন আপনার কষ্ট নাই। খুদাই খান, আমি গেলে একটা কারণও পাবেন। হাহা, ভালো হবে তাই না? আদিরা, নেশা কখনো তোমার জায়গা নিতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি আদিরা। সত্যি কি তাই? মানে? নেশা যদি আমার জায়গা না নিতে পারে, তাহলে নেশার জায়গা আমাকে দেন। তুমি এটা বোঝাতে এমন বললে। এটা শিক্ষা ছিল তাই না? আমি আয়নের চোখের পানি মুছে দিলাম। ছেলেদের কাঁদলে মানায় নামি। আর নেশা কখনো কষ্ট কমায় না আয়ন। সাময়িক প্রশান্তির জন্য আরো অনেক উপায় আছে। যেমন নামাও আমাদের প্রশান্তি দেয়। প্রথমে না হয় বুঝলাম, কারণ ছিল, কিন্তু এখন আমি ছাড়তে পারছি না। চেষ্টা যদি মন থেকে হয়, সব সম্ভব। আপনি কি চান আমার বা আপনার ভবিষ্যৎ সন্তান পিতাহারা হোক? না। তাহলে নেশা ছাড়ুন। চেষ্টা করব। চেষ্টা না ফল চাই। আজ আপনি কসম কাটবেন। দুজনের কসম, আজ থেকে নেশা ছেড়ে দিবেন। আয়নের হাত আমার পেটে রেখে বললাম, তার মানে? আয়ন খুশি মনে তাকালো। জি, ওটাই যা ভাবছেন। আপনি বাবা হতে চলেছেন। আয়ন আমাকে কোলে তুলে নিল। আজ আমি অনেক খুশি। হ্যাঁ আদিরা, আমি সব ছেড়ে দিলাম। নেশা আমার সন্তান আর তোমার কাছে কিছুই না। আমার জীবনকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ধন্যবাদ। আজ আমার পরিবার পরিপূর্ণ। আর আমি তোমাতে পরিপূর্ণ। আমি বললাম,
সমাপ্ত।